মানে আপনারা এটা দেখেন যে লেভেল প্লেইং ফিল্ড কি আসলে আছে কিনা, নারী পুরুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। তো সেটা যখন আমরা দেখতে পাচ্ছি যে নেই, এবং সেখানে একটা পরিষ্কারভাবে বৈষম্য হচ্ছে নারীর বিরুদ্ধে, এটা সবচেয়ে লজ্জাজনক যে 54 বছর পরে আমরা এরকম একটা নারীদের অংশগ্রহণ আমরা দেখছি। এখানে অনুগ্রহের প্রশ্নই নাই কোনো, কারণ এখানে আমরা আমরা জানি যে প্রত্যেকটি রাজনৈতিক দলে কিন্তু যোগ্য নারী নেতৃত্ব আছেন, যেটা আমার পূর্ববর্তী বক্তাও বললেন যে আমরা কিন্তু প্রত্যেক দলগুলোর সাথে আমরা দেখা করেছি, আমরা একটা বড় সমাবেশ করেছি অক্টোবরের 9 তারিখে। আপনারা জানেন আমরা সমস্ত দল থেকে, সবগুলো দল থেকে নারী নেতৃত্ব যারা আছেন তারা এসছেন এবং তারা তাদের চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন। তো যে প্রশ্নটা আপনি করলেন, এই বিষয়ে কিন্তু প্রায় 3 ঘন্টার দীর্ঘ আলাপ হয়েছে, যেখানে নারী নেতৃত্ব যারা ছিলেন তারা প্রত্যেকে এসে তাদের যে চ্যালেঞ্জ, অর্থাৎ একটা পুরুষতান্ত্রিক বন্দোবস্তের মধ্যে, এটা তো আমাদেরকে মানতেই হবে, আমরা এখন যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি এটা নারীরা যোগ্য না, এটার চেয়ে বরং আমাদের বোধহয় প্রশ্নটা করা দরকার যে পুরুষতন্ত্রকে আমরা আসলে কতটুকু, নারী পুরুষ নির্বিশেষে আমরা কতটুকু এই ব্যবস্থাকে আমরা মোকাবেলা করতে পারছি। এবং আগে আপা যে প্রশ্নটা করলেন যে এটা আমাদের নারী আন্দোলনের দিকে হয়তো এক ধরনের দেওয়া হচ্ছে, দায় দেওয়া হচ্ছে যে নারী আন্দোলন যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারেনি। অথচ আপনারা দেখেন যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে ঘটনাগুলো কিভাবে ঘটেছে। প্রথমে আমরা দেখলাম যে জুলাই আন্দোলনে নারীরা প্রথম নারীদের হল থেকে মেয়েরা যখন রাতে বেরিয়ে এলো, তখন কিন্তু সত্যিকার ভাবে আন্দোলনটা শুরু হলো এবং তখন পুরুষরাও নেমে এলো। হ্যাঁ, তো সেখানে একেবারে নেতৃত্বের জায়গাতে কিন্তু নারীরাই প্রথম এই বাঁধ ভাঙার কাজটা কিন্তু নারীরা করছেন। অথচ তারপর আমরা দেখতে পাচ্ছি, তো এটা কেন হয়েছে সেটা কিন্তু আপনারা সামাজিক মাধ্যমেও দেখছেন যে কিভাবে নারীদেরকে আক্রান্ত করা হয়। এবং অনেক ক্ষেত্রে অনেক যোগ্য নারীরাও কিন্তু তারা শেষ পর্যন্ত পিছিয়ে আসেন, কারণ তারা নিজেরা নিরাপদ বোধ করেন না। কাজে আমরা যতবার আমরা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি, যোগাযোগ করেছি, ওনারা আমাদেরকে ডেকেছেন এবং ওনারা কিন্তু একটা মিটিং এ নির্বাচন কমিশনার বলেছেন যে এটা শুধু ফ্রি ফেয়ার ইলেকশন হবে না, এটা জেন্ডার ইনক্লুসিভ ইলেকশন ওনারা চান করতে। অর্থাৎ মানে প্রার্থীদের থেকে শুরু করে ভোটারদের থেকে শুরু করে সব জায়গায় যাতে নারীদের উপস্থিতি থাকে, অন্তর্ভুক্তি থাকে, এটা ওনারা চেয়েছেন। কিন্তু সেটা কিন্তু আমরা বাস্তব জায়গাতে দেখতে পাচ্ছি না একেবারেই। এবং যেটা আরেকটা খুবই বড় বাস্তবতা, যেটা হয়তো আমাদের স্টেটমেন্টে সেভাবে আসেনি, কিন্তু এটা আপনারা যেহেতু প্রশ্ন করছেন এটা হয়তো আমরা শেয়ার করতে পারি। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বলেছি, যে রাজনৈতিক দলগুলো বলেছেন যে তারা 10-15 দিতে পারবেন, তাদেরও আমরা এখন যে পারফরমেন্স দেখছি সেটা অত্যন্ত লজ্জাজনক। এবং তারাও যখন দিতে পারেনি, তাদেরকে আমরা বলেছি যে বড় রাজনৈতিক দল যারা আমরা আশা করছি যে তারা একটা ভালো রেজাল্ট নিয়ে আসবেন, তাদেরও যখন কথায় আমরা মানে কথার সাথে কিন্তু কাজের আমরা নিতে পারছি না। এবং শেষ পর্যন্ত জিতে আসবেন কিনা, একটা আসলে নারী জিতে আসবেন কিনা, এই সংশয় যখন ওনাদের মধ্যে দেখা যায়। দেখেন এখন এমন একটা নির্বাচনে আমরা দাঁড়িয়েছি যেখানে একমাত্র বিষয় হচ্ছে যে তাদের দল, সেই দলের প্রার্থী জিতে আসবেন কিনা। অথচ জিতিয়ে আনার জন্য নারী প্রার্থীকে যে তাদের সাপোর্ট দেওয়া দরকার, তারা কি পুরুষ প্রার্থীদেরকে সাপোর্ট দিচ্ছেন না? দিচ্ছেন তো বটেই, ঠিক না? মানে আপনারা এটা দেখেন যে লেভেল প্লেইং ফিল্ড কি আসলে আছে কিনা, নারী পুরুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। তো সেটা যখন আমরা দেখতে পাচ্ছি যে নেই, এবং সেখানে একটা পরিষ্কারভাবে বৈষম্য হচ্ছে নারীর বিরুদ্ধে, তো সেই জায়গাটা আমার মনে হয় যে নারী যোগ্য হয়ে আসতে পারছে না। এই প্রশ্নটা করার আগে আমার মনে হয় প্রথমে আপনাদের প্রশ্নটা করা দরকার যে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা নারী পুরুষ উভয়ের। এবং সেটা যদি না থাকে, তখন কিন্তু আমরা নারী নেতৃত্ব আমরা অবশ্যই, মানে এই যে জায়গাতে আমরা নেমে এসেছি গত কোন নির্বাচনে এটা ন্যূনতম উপস্থিতি নারীদের, এটা সবচেয়ে লজ্জাজনক যে 54 বছর পরে আমরা এরকম একটা নারীদের অংশগ্রহণ আমরা দেখছি। এবং সেখানে আমার মনে হয় যে এখানে পুরুষদের একটা বড় ভূমিকা আছে। আমরা এখানে নারীরাই বসে আছি, কিন্তু এখানে পুরুষদের একটা বড় ভূমিকা আছে যে তারা কিভাবে, কারণ পুরুষতন্ত্র কিন্তু পুরুষদেরকেও ক্ষতিগ্রস্ত করে।